ঢাকা থেকে জরুরি কাজে সিলেট যাব। তাড়াহুড়ো করে এয়ারপোর্টে এসে শুনি ফ্লাইটটা 2 ঘন্টা পিছিয়ে দিয়েছে। আমার মতো আরও অনেক যাত্রী বিরস মুখে বসে আছে। প্লেনের যাত্রীরা একটু ভদ্রগোছের বলে মনে হয়, না হলে এতগুলো মানুষকে এক কথায় 2 ঘন্টা পিছিয়ে দেওয়ার পরেও কোনো চেঁচামেচি নেই, ঝগড়াঝাটি, বাকবিতণ্ডা নেই। এয়ারপোর্টের লাউঞ্জে বসে হাতের খবরের কাগজটা প্রায় মুখস্থ করে ফেললাম। কাগজের চতুর্থ এবং পঞ্চম পৃষ্ঠায় মফস্বলের অনেক খবর থাকে। মফস্বলে ভালো কিছু ঘটে বলে মনে হলো না। বেশিরভাগই খুন, জখম এবং অ্যাসিড মারার গল্প। প্রথম 1-2 লাইন পড়ে আর বিস্তারিত পড়ার ইচ্ছা করে না। কাগজটা ভাঁজ করে রেখে দেখলাম আমার পাশে মধ্যবয়স্ক একজন মানুষ বসে আছেন। আমার চোখে চোখ পড়তেই একটু হেসে জিজ্ঞেস করলেন, সিলেট যাচ্ছেন? জি। প্লেন কেন লেট হয়েছে জানেন? না। বিমানমন্ত্রী কলকাতা গিয়েছেন শাড়ি কিনতে। শাড়ি কিনতে? হ্যাঁ, শালির বিয়ে। শাড়ি কেনার সাথে সিলেটে প্লেন লেট হবার সম্পর্ক কি আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, মন্ত্রী শাড়ি কিনলে আমাদের প্লেন লেট হবে কেন? একটাই তো প্লেন। সেই প্লেন কলকাতা থেকে ফিরে আসবে, তারপর আমাদের নিয়ে সিলেট যাবে। আমি অবিশ্বাসের ভঙ্গিতে বললাম, সত্যি বলছেন? সত্যি, একেবারে পাকা খবর। ফ্লাইট ম্যানেজার আমার বিশেষ বন্ধু মানুষ, সে খবর দিয়েছে। মন্ত্রী সাহেব তার মিসেসকে নিয়ে বাজারে চলে গেছেন। ইনস্ট্রাকশন দেওয়া আছে, যতক্ষণ না ফিরে আসছেন ততক্ষণ প্লেনটাকে আটকে রাখতে হবে। আমি চোখ বড় বড় করে তাকালাম। ভদ্রলোক হাসি হাসি মুখ করে বললেন, এত অবাক হচ্ছেন কেন? এরকমই তো চলছে। বাদশারা যেরকম সারা দেশের সব কিছুর মালিক ছিল, আমাদের মন্ত্রীরাও তাই। তারা সব কিছুর মালিক। আমি মাথা নেড়ে একটা নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসলাম। ভদ্রলোক চেয়ারে হেলান দিয়ে জিজ্ঞেস করলেন, সিলেটে নতুন যাচ্ছেন? না, সেখানেই থাকি। সুন্দর জায়গা, বিউটিফুল। কথা বলার জন্য কথা বলা, তাই আমাকেও ভদ্রতা করে কিছু একটা জিজ্ঞেস করতে হয়। জিজ্ঞেস করলাম, আপনি কোথায় থাকেন? বেশিরভাগ সময় ঢাকাতেই থাকি, বাকি সময় চিটাগাং আর খুলনা, মাঝে মাঝে রাজশাহী, সিলেট। ও, আরও কিছু জিজ্ঞেস করা যায় কিনা ভাবছিলাম। তার মাঝে ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, কি করেন আপনি? আমি পড়াই, ইউনিভার্সিটিতে। ও, ভেরি গুড। ভদ্রলোক এমনভাবে মাথা নাড়লেন যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা একটা সাংঘাতিক কাণ্ড। আমি জিজ্ঞেস করলাম, আপনি? আমি আমি এখন বিজনেস করি। আগে অন্য কিছু করতেন? হ্যাঁ, আগে ডাক্তার ছিলাম, সার্জন। সার্জন? আমি একটু অবাক হয়ে বললাম, সার্জারি ছেড়ে দিলেন কেন? ভদ্রলোক উত্তর না দিয়ে তার ডান হাতটা আমার সামনে এনে মেলে ধরলেন। আমি দেখলাম তার বুড়ো আঙুলটা নেই, কেউ যেন নিখুঁতভাবে কেটে নিয়েছে। আমি একটু হকচকিয়ে জিজ্ঞেস করলাম, কোনো অ্যাক্সিডেন্ট? না। তাহলে? কেটে ফেলেছি। কেটে ফেলেছেন? কোনো রকম ইনফেকশন? ওহো, ইনফেকশন নয়, এমনিতেই কেটে ফেলেছি। তা ঠিকই বলেছেন, খামাখা কে আঙুল কেটে ফেলবে, তাও বুড়ো আঙুল? সার্জনের বুড়ো আঙুল, কারণ অবশ্যই একটা ছিল। আমি একটু কৌতূহল নিয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। নিজে থেকে না বললে কারণটা জানতে চাওয়া ভদ্রতা হবে কি না বুঝতে পারছিলাম না। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আপনি যদি শুনতে চান তাহলে বলতে পারি। গল্পটা এখনও কেউ বিশ্বাস করে না। আপনি যদি না চান আপনাকেও বিশ্বাস করতে হবে না। কেন বিশ্বাস করব না? শুনলেই বুঝতে পারবেন। যাই হোক, বলে ভদ্রলোক তার বুড়ো আঙুলবিহীন হাতটা সামনে তুলে সেটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমার নাম মাহবুব খন্দকার। আমি নিজের নাম বলতেই তিনি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন। আঙুলবিহীন হাত করমর্দন করতে আমার গায়ে একটু কাঁটা দিয়ে উঠল, কেন ঠিক বুঝলাম না। ভদ্রলোক এতক্ষণ বেশ হাসি হাসি মুখেই বসেছিলেন। এবার গল্প শুরু করার আগে হঠাৎ কেমন জানি একটু গম্ভীর হয়ে গেলেন। গল্পটা ছিল এইরকম, তার ভাষাতেই বলা যাক। আমার জন্ম অক্টোবরের 9 তারিখ। সেটা হচ্ছে তুলারাশি। তুলারাশির মানুষরা নাকি ভূত প্রেত, পরলোক এসব অলৌকিক জিনিসে উৎসাহী হয়। সেটা সত্যি কিনা আমি জানি না,
কিন্তু আমার আসলেই ভূত প্রেত এসবে খুব উৎসাহ ছিল। কাউকে চিনে ধরেছে বা পরিতে বশ করেছে শুনলে আমি দেখতে যেতাম। বন্ধুদের সাথে বাজি ধরে পোড়া বাড়িতে রাত কাটিয়েছি, লাশ কাটা ঘরে ঘুরে বেরিয়েছি, প্ল্যানচেট করেছি, চক্রে বসেছি, অমাবস্যার রাতে শ্মশানে গিয়েছি, জিন বশ করার দোয়া দরুদ পড়েছি। কিন্তু আমার কপালেই হোক আর যাই হোক, সত্যিকারের অলৌকিক কিছুই কখনো দেখিনি। প্রায় ভৌতিক অনেক কিছু আছে, কিন্তু সত্যিকারের ভৌতিক ব্যাপার যার ব্যাখ্যা নেই, সেই রকম কিছু একবারও দেখতে পেলাম না। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর ভূতপ্রেত কিংবা অলৌকিক জিনিসের আকর্ষণ খানিকটা কমে এলো। অ্যানাটমি ক্লাসে বেওয়ারিশ লাশ কাটাকাটি করে আর এমার্জেন্সি ওয়ার্ডে খুন জখম অ্যাক্সিডেন্টের মানুষকে মারা যেতে দেখে মন খানিকটা কঠোর হয়ে গেছে। তখন ভূতপ্রেত আর জিনপরিতে আকর্ষণ বেশি থাকতে পারে না। তবুও আকর্ষণ যে একেবারে চলে গেল তা নয়। অলৌকিক জিনিসের গন্ধ পেলে একবার ঢু মেরে আসতাম। মেডিকেল কলেজ শেষ করে বিলেত গেলাম। সেখান থেকে FRCS ডিগ্রি নিয়ে ফিরে এসেছি। দেশে আমার তখন খুব রমরমা প্র্যাকটিস। প্রয়োজনে অপ্রয়োজনে প্রায় কসাইয়ের মতো মানুষকে কেটে ফেলি। ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। কয়েকটা ক্লিনিকের সাথে যোগাযোগ রয়েছে। দিনে 2-4টা অপারেশন করতে হয়। একদিন গল ব্লাডার স্টোনের জন্য একজন মহিলাকে কাটব। ভদ্রমহিলা হঠাৎ কাতর স্বরে বললেন, ডাক্তার সাহেব, আমাকে কেন কাটাকুটি করছেন? আমি তো বাঁচব না। আমি হা হা করে হেসে বললাম, আমি কি এতটাই খারাপ সার্জন যে গল ব্লাডার স্টোন সরাতে গিয়ে আপনাকে মেরে ফেলব? সেটা নয়। ভদ্রমহিলা ফিসফিস করে বললেন, আমার আসলে ক্যান্সার হয়েছে। ক্যান্সার? আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন করে জানেন? আমাকে একজন বলেছেন। যিনি বলেছেন তিনি কি ডাক্তার? বায়োপসি করেছে? না। ভদ্রমহিলা মাথা নাড়লেন। তার কিছু করতে হয় না, এমনিতেই বলতে পারে। আমি খুব কষ্ট করে বিরক্তি গোপন করে বললাম, যিনি আপনাকে এরকম কথা বলেছেন তিনি খুব অন্যায় করেছেন। আমি আপনার পেট খুলছি, আপনাকে জানাবো যে আপনার ক্যান্সার নেই। যাই হোক, অপারেশন টেবিলে পেট খুলে আমি একেবারে থ হয়ে গেলাম। সত্যি সত্যি ক্যান্সার, ভেতরে পুরোপুরি ছড়িয়ে পড়েছে। আমাদের কিছুই করার নেই। আমি আবার বন্ধ করে ফিরে এলাম। 3 দিন পর ভদ্রমহিলা মারা গেলেন। মারা যাবার আগে তার কাছ থেকে আমি সেই মানুষটার ঠিকানা নিয়ে রাখলাম। কয়েকদিন পর ঠিকানা খুঁজে খুঁজে আমি সেই মানুষটাকে খুঁজে বের করেছি। পুরান ঢাকার এক ঘিঞ্জি অন্ধগলিতে একটা ছোট অন্ধকার মশলার দোকানে উবু হয়ে বসে মশলা বিক্রি করছে। আধ্যাত্মিক মানুষের যেরকম চেহারা হওয়ার কথা, তার চেহারা মোটেও সেরকম নয়। শুকনো তোবড়ানো গাল, কোটরাগত চোখ, থুতনিতে ছাগলের মতো দাড়ি, মাথায় তেল চিটচিটে টুপি, গুনে গুনে ময়লা নোট ক্যাশ বাক্সে রাখছে। আমি পরিচয় দিয়ে বললাম, আমি আপনার কাছে একটি কথা জানতে এসেছি। রোগীর কথা জানতে এসেছেন? আমি কিন্তু শনি রবিবার ছাড়া বলি না। আমি মাথা নাড়লাম। বললাম, না, আমি রোগীর কথা জানতে আসি নাই। আপনি কেমন করে রোগীর কথা বলেন সেটা জানতে এসেছি। আমার কথা শুনে মানুষটা হঠাৎ মুখ শক্ত করে আমার দিকে রুক্ষ চোখে তাকালো। কঠোর গলায় বলল, সেটা শুনে আপনি কি করবেন? আমি জানতে চাই। সব জিনিস সবাই জানতে পারে না। আপনি বাড়িতে যান, বলে লোকটা আমাকে পুরোপুরি উপেক্ষা করে তার খরিদ্দারদের জন্য জিরা ওজন করতে শুরু করলো। আমি অবশ্যই হাল ছেড়ে দিলাম না। লোকটার পেছনে একেবারে চীনে জোঁকের মতো লেগে রইলাম। কখনো কাকুতি মিনতি, কখনো ভয়ভীতি, কখনো মিষ্টি কথা, কখনো শক্ত কথা, কিছুই বাকি রাখলাম না। শেষ পর্যন্ত যে জিনিসটা কাজে দিল সেটা হচ্ছে নগদ টাকা। আমি একবারও চিন্তা করিনি টাকা দিয়ে মানুষটাকে নরম করা যাবে। তাহলে প্রথমে সেটা দিয়েই শুরু করতাম। লোকটাকে নগদ 2000 টাকা দেওয়ার পর টাকাগুলো গুনে ক্যাশ বাক্সে রেখে বলল, আমার পোষার শক্স আছে। পোষা কি? শক্স। সেটা কি? জিনের মতো, কিন্তু জিন না। জিন তো আগুনের তৈরি, এরা আগুনের না। এরা রক্ত মাংসের, রক্ত খায়। রক্ত খায়? হ্যাঁ। সেটা পায় কোনখান থেকে? শরীরের মাছ থেকে চুষে নেয়। কার শরীর থেকে? আমার পোষা শক্স আমার শরীর থেকে খায়।
আমি গাঁজাখুরি গল্প শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। মানুষটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। 2,000 টাকা একেবারে অকারণে পানিতে ফেলে দিয়েছি বলে আফসোস হতে লাগলো। একটা নিঃশ্বাস ফেলে বললাম, এই শখস কি করে? বেশি কিছু করতে পারে না। রোগ শোক হলে বলে দিতে পারে, ওষুধপত্র দেয় মাঝে মাঝে। কেমন করে দেয়? বলে দেয়। আমি অবাক হয়ে বললাম, বলে দেয়? কেমন করে বলে? এই তো আমি আপনাকে যেভাবে বলি। তার মানে আপনি তাকে দেখতে পারেন? বুড়ো তার দাড়ি নেড়ে বলল, না দেখলে কথা বলবো কেমন করে? আমি খুব শক্ত মুখে বললাম, আমাকে দেখাতে পারবেন? না। বুড়ো মাথা নেড়ে বলল, অন্য কেউ থাকলে বের হয় না। কেন বের হয় না? সব কিছুর একটা নিয়ম আছে না? মানুষের নিয়ম মানুষের, শখসর নিয়ম শখসর। আমি হতাশ হয়ে বললাম, তার মানে আমি কোনো দিন দেখতে পারবো না? পারবেন না কেন? আপনি দেখতে চাইলে আপনি শখস পোষেন। আমি সোজা হয়ে বসে বললাম, আমি পুষতে পারবো? বুড়ো মানুষটা তার কোটরাগত চোখে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ইচ্ছে করলে মানুষ কি না পারে। তবে তবে কি? শখস পোষা কিন্তু কুত্তা বিলাই পোষার মতো না। বুঝতে পারছি, বিপদ আছে। বিপদ আপদ আমার ভালোই লাগে। মানুষটা খুব শ্লেষের ভান করে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তো ভালোই। তারপর তার ক্যাশ বাক্সের নিচে হাত ঢুকিয়ে একটা জীর্ণ কাগজ বের করে আনলো। এই প্রথমবার আমি লক্ষ্য করলাম তার ডান হাতটা পঙ্গু, শুকনো এবং শক্তিহীন। শুধু হাতে বুড়ো আঙুলটি বড় এবং অতিকায়। শুধু তাই নয়, দেখে মনে হলো আঙুলটি যেন তার নিয়ন্ত্রণে নেই। হঠাৎ হঠাৎ সেটি নড়ছে। 2,000 টাকার বিনিময়ে আমি একটি জীর্ণ কাগজে লেখা একটি মন্ত্র এবং সেই মন্ত্র পাঠের কিছু নিয়মাবলী নিয়ে ফিরে এলাম। ডান হাতের বুড়ো আঙুলের নখে খানিকটা সরিষার তেল মাখিয়ে সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে মন্ত্র পড়তে হবে। মন্ত্র পড়ার আরও কিছু নিয়মকানুন আছে। গুরুপাক খাবার খাওয়া যাবে না, কাঁচা রসুন খাওয়া যাবে না, পরিষ্কার কাপড় পরে থাকতে হবে, অন্য কিছুতে মনোযোগ দেওয়া যাবে না, শুরু করতে হবে মঙ্গলবার মধ্যরাত থেকে, ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ মন্ত্র, সেটা শুরু হয়েছে এইভাবে, আচাতন কুচাতন গিলাবালি মা, মাকাতালি রাখাতালি সুসুতালি ফা। এরপরে আরও 18 লাইন। এটা কি ভাষায় লেখা, এর অর্থ কি কিছুই জানি না। তবু আমি শুরু করে দিলাম। আমার স্ত্রী খুব বিরক্ত হলো, কিন্তু আমি যখন শুরু করে দিয়েছি এখন তো এর শেষ না দেখে ছাড়তে পারি না। গভীর রাতে গোসল করে পরিষ্কার কাপড় পরে বারান্দায় বসে ডান হাতের বুড়ো আঙুলে সরিষার তেল মাখিয়ে বিড়বিড় করে আচাতন কুচাতন পড়তে থাকি। এভাবে একদিন দুদিন করে 2 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু শখসর দেখা নেই। আমি যখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে ধড়িবাজ মানুষটা আমাকে ঠকিয়ে 2,000 টাকা মেরে দিয়েছে, তখন এক রাতে খুব বিচিত্র একটা ঘটনা ঘটল। নখের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছি। হঠাৎ মনে হলো আমার বুড়ো আঙুলটা যেন একটু নড়ে উঠল। মনে হলো যেন আঙুলটা আমার নিজের না, যেন অন্য কারো। আমি অবাক হয়ে দেখলাম নখের নিচে হঠাৎ করে কেমন যেন কালচে রং দেখা যাচ্ছে। হঠাৎ করে ব্যথা পেয়ে কালশিটে পড়ে গেলে যেরকম হয়, অনেকটা সেই রকম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মনে হলো বুড়ো আঙুলের ভেতরে কিছু একটা নড়ছে। বিচিত্র এক ধরনের অনুভূতি। নখের মাঝে কালো রংটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এবং মনে হলো তার পেছন থেকে জীবন্ত কিছু একটা নড়ছে। হালকা গোলাপি রঙের জিনিসটা নড়তে নড়তে স্পষ্ট হতে শুরু করলো এবং ধীরে ধীরে সেটা একটা প্রাণীতে রূপ নিল। চেহারা দেখে মনে হয় অনেকটা মানুষের মতো, কিন্তু যেন পুরোপুরি মানুষ নয়। শুধু তাই নয়, আমার মনে হতে লাগলো প্রাণীটা যেন আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেলাম। মন্ত্র পড়া বন্ধ করে লাফিয়ে উঠে হাত ঝাঁকতে শুরু করলাম, যেন অশুভ এই প্রাণীটাকে ঝাঁকিয়ে হাত থেকে ফেলে দেওয়া যাবে। প্রায় সাথে সাথেই বুড়ো আঙুলের অসাড় হয়ে থাকা বিচিত্র অনুভূতিটা কমে গিয়ে সেটা স্বাভাবিক হয়ে আসে।
আমি তাকিয়ে দেখি নখটাও স্বাভাবিক হয়ে এসেছে। দেখে কে বলবে একটু আগে সেখানে বিচিত্র জীবন্ত কিছু একটা দেখা গিয়েছে? ব্যাপারটা কি আসলেই ঘটেছে, নাকি এটা আমার মনের ভুল? আমি সেই ব্যাপারে নিঃসন্দেহ হতে পারলাম না। কিন্তু এই মাঝরাত্রিরে কেন জানি সেটা আমার আর পরীক্ষা করে দেখার সাহস হলো না। সেই রাতে আমার ঘুম হলো ছাড়া ছাড়া ভাবে। মাঝরাতে হঠাৎ ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠলাম। পাশে আমার স্ত্রী শুয়েছিল। সে ভয় পেয়ে জেগে উঠে আমাকে ধরে বলল, কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় বললাম, খুব ভয়ের একটা স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? ভয়ের স্বপ্ন দেখতে যেরকম ভয় হয়, বলতে গেলে কিন্তু সেই রকম হয় না, বরং সেটাকে কেমন জানি ছেলে মানুষই এবং হাস্যকর শোনায়। আমি তাই কিছু না বলে আবার শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে অবশ্যই আমার কাছে গত রাতের পুরো ব্যাপারটাকেই ছেলে মানুষই আর হাস্যকর বলে মনে হতে লাগলো। নখের মাঝে একটা কিছু দেখা গেলেই নিশ্চয়ই সেটা চোখের ভুল ছিল। সেখানে সরিষার তেল মাখানোর জন্য চকচক করছিল বলেই হয়তো কোনো কিছুর প্রতিফলন পড়ছিল। মাঝরাত্রিরে উর্বর মস্তিষ্কের কল্পনায় সেটাকেই মনে হয়েছে বিদঘুটে কোনো প্রাণী, মশলার দোকানের বুড়োর ভাষায় শকশ। ব্যাপারটা খানিকক্ষণ চিন্তা করে আমি মন থেকে দূর করে দিলাম। পরবর্তী কয়েকদিন আমি কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। শরীরটাও কেমন জানি ঠিক ভালো লাগছিল না। কড়া অ্যান্টিবায়োটিক খেলে যেমন অস্থির লাগে, সারাক্ষণই সেই রকম লাগছিল। সমস্যাটা কোথায় ঠিক ধরতে পারছিলাম না, কিন্তু শুধু মনে হতে লাগলো ডান হাতের বুড়ো আঙুলে কিছু একটা হয়েছে। একদিন বেশ রাত করে বাসায় ফিরে এসেছি। আমার স্ত্রী তার এক দূর সম্পর্কের বোনের বিয়েতে গেছে। বাসায় আমি একা। রাত্রিবেলা ঘুমানোর আগে আমার হঠাৎ নখের মাঝের ছবি দেখার কথা মনে পড়ল। আমি নখের দিকে তাকিয়ে অনেকটা অভ্যাসের বশেই আচাতন কুচাতন মন্ত্র পড়তে শুরু করে দিলাম। এবং কি আশ্চর্য, সাথে সাথে হঠাৎ আমার বুড়ো আঙুলটা অসাড় হয়ে গেল। মনে হলো ওটার ভেতরে কিছু নড়ছে, এবং দেখতে দেখতে বুড়ো আঙুলের নখটা কালচে নীল রঙের হয়ে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। দেখতে পেলাম সেই কালচে নীল রঙের ভেতর থেকে একটা প্রাণীর চেহারা ভেসে আসছে। সেদিনের মতো এত অস্পষ্ট নয়, আজ এটি স্পষ্ট এবং এক কথায় ভয়াবহ। নখের মাঝে ছোট একটি প্রাণী, কিন্তু সেটি স্পষ্ট, তার খুঁটিনাটি সব দেখা যাচ্ছে। প্রাণীটি মানুষের মতো, কিন্তু মানুষ নয়। এর উঁচু এবং অসমান কপাল, ভুরুহীন কুতকুতে চোখ, স্থির দৃষ্টি, ছোট নাক, নাকের ঠিক নিচেই বিস্তৃত একটা মুখ। আমি তাকিয়ে থাকতে থাকতেই মুখটা হাঁ করল, এবং দেখতে পেলাম দাঁতহীন জিভহীন সরীসৃপের মতো লালচে পিচ্ছিল একটা মুখ। আমার সমস্ত শরীর আতঙ্কে শিউরে উঠল। আমার ইচ্ছা করল আতঙ্কে চিৎকার দিয়ে ছুটে পালাই, কিন্তু একজন মানুষ নিজের বুড়ো আঙুল থেকে কেমন করে ছুটে পালাবে? অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম। বিড়বিড় করে নিজেকে বললাম, ভুল দেখছি, আমি নিশ্চয়ই ভুল দেখছি। আমি যদি চোখ বন্ধ করি তাহলে চোখ খুলে দেখব কিছুই নেই। আমি খানিকক্ষণ চোখ বন্ধ করে আবার চোখ খুললাম। ভয়ে ভয়ে আবার বুড়ো আঙুলের দিকে তাকালাম। দেখতে পেলাম কুৎসিত প্রাণীটা এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি হতবুদ্ধি হয়ে আমার হাতের আঙুলের দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই প্রাণীটা মাথা নাড়ল, ডান থেকে বামে, তারপর বাম থেকে ডানে। প্রথমে সে ধীরে ধীরে, তারপর দ্রুত মাথা নাড়তে শুরু করলো। কাউকে কিছু জিজ্ঞেস করা হলে সে যদি মাথা নেড়ে না বোঝাতে চায়, অনেকটা সেরকম। প্রাণীটা হঠাৎ মাথা নাড়া বন্ধ করে মুখ হাঁ করল। আমি আবার তার দাঁতহীন জিভহীন লালচে মুখগহ্বর দেখতে পেলাম। প্রাণীটা স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমার ভুলও হতে পারে, কিন্তু মনে হলো সেটি যেন ক্রূর ভঙ্গিতে হাসল। তারপর হঠাৎ করে সেটি অদৃশ্য হয়ে গেল। আমি দীর্ঘ সময় একাকী বসে রইলাম। লক্ষ্য করলাম আমার সারা শরীর থরথর করে কাঁপছে। পরদিন পুরান ঢাকার সেই ঘিঞ্জি গলিতে গিয়ে বুড়ো মানুষটাকে খুঁজে বার করলাম। মানুষটা আমাকে দেখে তার পান খাওয়া দাঁত বের করে হাসার চেষ্টা করে বলল, খবর ভালো? আমি ইতস্তত করে বললাম, বুঝতে পারছি না। শকশ কি এসেছে? ইয়ে মানে
নখের মাঝে দেখলাম লোকটা আমাকে থামিয়ে দিয়ে বলল, তার মানে এসেছে। সাবধানে থাকবেন এখন, উল্টাপাল্টা কিছু হলে বিপদ হতে পারে। বিপদ? হ্যাঁ। বুড়ো মানুষটা দাঁত বের করে আবার হাসার ভঙ্গি করে বললেন, শক্স আপনার শরীরে বাসা তৈরি করেছে, সেইখানে থাকবে এখন থেকে। আপনার রক্ত খেয়ে বড় হবে, কাজেই ভালো করে খাবেন, মাছ, মাংস আর পালং শাক। আমি হতবাক হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইলাম। মানুষটা গলা নিচু করে বলল, বেশি জানাজানি যেন না হয়, জানাজানি হলে অনেক সমস্যা। কি সমস্যা? লোকজন ভয় পায়, কাছে আসে না। আর লোকজনকে দোষ দিবেন কেমন করে? ভয় পাওয়ারই তো কথা। প্রথম প্রথম আমারও ভয় লাগতো। এখন লাগে না? না, অভ্যাস হয়ে গেছে। আপনারও অভ্যাস হয়ে যাবে। তবে শরীরে একটু কন্ট্রোলে রাখবেন। শরীরের ভেতরে সব জায়গায় যেতে দিবেন না। আপনি টের পাবেন শরীরের ভেতর দিয়ে যাচ্ছে, নড়ছে, আপনি কন্ট্রোল করবেন। লোকটার কথা শুনে আমার সমস্ত শরীর গুলিয়ে এলো। আমি হতচকিতের মতন তার দিকে তাকিয়ে রইলাম। মানুষটা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাবার কিছু নেই, শক্স অনেক কাজে আসে। রোগ শোক, বালা মুসিবত বলতে পারে। তার কিছু সিগন্যাল আছে, যেমন ধরেন মাথা নাড়া। আমি তাকে বাধা দিয়ে বললাম, যদি ডানে বাঁয়ে মাথা নাড়ে তার অর্থ কী? লোকটা চমকে আমার দিকে তাকালো, বলল, মাথা নেড়ে না করেছে? অনেকটা সেরকম। সর্বনাশ! কেন, কি হয়েছে? কথা বলতে গিয়ে আমার গলা কেঁপে গেল। এইটার অর্থ খুব খারাপ। এইটার অর্থ কেউ একজন মারা যাবে। কে মারা যাবে? শকশকে ডাকার আগে আপনি যাকে ছুঁয়েছেন সে। আমি মনে করার চেষ্টা করলাম সেদিন বাসায় ফেরার আগে আমি শেষবার কাকে ছুঁয়েছি। ক্লিনিকে আমার কোনো একজন রোগী, কাগজ বুঝে নেবার সময় কোনো একজন নার্স, ড্রাইভার, সিগারেটের দোকানের কম বয়সী ছেলেটা? আমি ভেবে পেলাম না। বুড়ো মানুষটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, শরীরের মাঝে শক্স রাখা খুব বড় কাজ। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু শক্স থাকলে সেই ইঙ্গিত দেয়, বড় কঠিন ইঙ্গিত। আপনার হাতে সেই ইঙ্গিত, এটা কিন্তু খুব বড় দায়িত্ব। সাবধানে এই দায়িত্ব পালন করতে হবে, নইলে কিন্তু গোনাগার হবেন। পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে মশলার দোকানের সেই বৃদ্ধের কথা আমি পুরোপুরি বিশ্বাস করিনি। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। শরীরের ভেতর রক্ত খেয়ে ভিন্ন কোনো প্রাণী বেঁচে থাকলে তাকে কোনো না কোনোভাবে ধরা সম্ভব। টেস্ট টিউবে ভরে সেটাকে টিপে টুপে দেখা সম্ভব। নখের নিচে এসে কেউ ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারবে না। আমি নিজের চোখে দেখলেও সেটা বিশ্বাস করব না। বাসায় এসেই অবশ্যই আমার সেটা বিশ্বাস করতে হলো। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইমাত্র তার খবর এসেছে। একটা এনজিওতে চাকরি করত। ময়মনসিংহ যাচ্ছিল, উল্টো দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে। গাড়িতে 4 জন ছিল, 3 জন সাথে সাথে মারা গেছে, চতুর্থজন হাসপাতালে এখনও সংজ্ঞাহীন। আমার বন্ধু 3 জনের একজন। আমার এখন মনে পড়েছে, রাত্রিবেলা তার সাথে কথা বলে যাবার আগে পিঠে একটা থাবা দিয়ে এসেছিলাম। আমার হাতে তাকেই আমি শেষবার স্পর্শ করে এসেছিলাম। শক্স ঠিক ইঙ্গিতই দিয়েছে। ঘটনাটি আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিল। শরীরের মাঝে বিদঘুটে একটা প্রাণী বাস করছে, মানুষের জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করছে। সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা হলো না, কিন্তু হাট্টা কাট্টা প্রাণবন্ত একজন মানুষকে যে একেবারে হঠাৎ করে মারা যেতে পারে, সেইটা আমার জন্য গ্রহণ করা খুব কঠিন হয়ে পড়ল। যাই হোক, তারপর অনেক দিন কেটে গেছে। বুড়ো আঙুলে সেই অশরীরী প্রাণের কথা আমি একরকম ভুলেই গেছি। তখন একদিন ক্লিনিকে একটা রোগী এসেছে, কম বয়সী বাচ্চা। হৃৎপিণ্ডের ভাল্ব নিয়ে একটা সমস্যা হয়েছে, অত্যন্ত জটিল অপারেশন। আমাদের দেশে তখনও কেউ এটা সাহস করে করছে না। অপারেশন করার আগের রাতে আমি তাকে দেখতে গিয়েছি। আমি তার হাত স্পর্শ করলাম। হঠাৎ কী মনে হলো, বিড়বিড় করে সেই মন্ত্র পড়তে শুরু করলাম। আচাতন কুচাতন গিলাবালিমা। প্রায় সাথে সাথেই বুড়ো আঙুলের কুৎসিত সেই মাথাটা ফুটে উঠল। মাথাটি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কয়েকবার মাথা উপর নিচ করল। কোনো কিছুতে সম্মতি জানাতে হলে আমরা যেভাবে মাথা নাড়ি সেভাবে। তারপর হঠাৎ করে সেটি অদৃশ্য হয়ে গেল। আমি ডাক্তার মানুষ, আমার কুসংস্কার থাকা ঠিক নয়, কিন্তু তখন আমি কিভাবে জানি নিশ্চিত হয়ে গেলাম
যত কঠিনই হোক, এই অপারেশন দিয়ে ছেলেটার প্রাণ বেঁচে যাবে। পরদিন ছেলেটার সার্জারি হলো। দীর্ঘ সার্জারি, প্রায় 6 ঘন্টার মতো লাগলো। অপারেশন থিয়েটার থেকে যখন বের হলাম, তখন আমরা এত ক্লান্ত যে দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু সবাই খুব খুশি। চমৎকারভাবে সার্জারি শেষ হয়েছে। ছেলেটা বেঁচে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সত্যি ছেলেটা বেঁচে গেল। সপ্তাহ 2 পরে পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরে গেল। ঘটনাটায় আমার হয়তো খুশি হওয়া উচিত ছিল, কিন্তু আমি কেন জানি খুশি হতে পারলাম না। নিজেকে কেমন জানি একটা প্রতারক প্রতারক মনে হতে লাগলো। যদি দেখতে পেতাম শখশোটা মাথা নেড়ে বলছে ছেলেটা বাঁচবে না, তাহলে কি আমি তার জন্য এতটা শক্তি ব্যয় করতাম, নাকি দায়সারাভাবে কিছু একটা করতাম? ব্যাপারটা পরীক্ষা করার সুযোগ এসে গেল 2 দিন পরেই। একজন রোগী অপারেশনের জন্য অপেক্ষা করছে। জটিল অপারেশন, কিন্তু আমি আগে অনেক করেছি। সত্যি কথা বলতে কি, ঢাকা শহরে এই বিষয়ে অপারেশনটির জন্য আমার খানিকটা খ্যাতি আছে। কেবিনে যখন কেউ নেই, আমি রোগীটার হাত ধরে বিড়বিড় করে মন্ত্র পড়তেই শরীরের ভেতরে একটা কম্পন অনুভব করলাম। মনে হলো সত্যি সত্যি কিছু একটা আমার শরীরের ভেতর নড়ছে। হাত বেয়ে সেটা আমার নখের তলায় এসে হাজির হলো। কুৎসিত প্রাণীটা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডানে বামে মাথা নাড়ল। শখশোটা মনে করে রোগীটা বাঁচবে না। আমার কেন জানি রোগ চেপে গেল। মনে মনে ঠিক করলাম, যেভাবেই হোক একে বাঁচাতেই হবে। আমি রোগীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু সম্ভব প্রস্তুত হয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম। দীর্ঘদিন থেকে সার্জারি করছি। হাতে চাকু ধরা মাত্র নিজের ভেতর কেমন জানি একটা আত্মবিশ্বাস অনুভব করি। আজকেও তার ব্যতিক্রম হলো না। জুনিয়র ডাক্তাররা মোটামুটি প্রস্তুত করে সরে গেছে, আমি কাজ শুরু করেছি। হঠাৎ একটা বিচিত্র ব্যাপার ঘটল। আমার মনে হলো আমার বুড়ো আঙুলটা যেন জীবন্ত হয়ে গেছে। তার উপর যেন আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ফোরসেপ দিয়ে ধরে যেই চাকু নামাতে যাব, তেমনি চাকুটা নড়ে যায়। কিছুতেই ঠিক জায়গায় বসাতে পারি না। জোর করে চেষ্টা করতেই হঠাৎ বড় একটা আর্টারি কেটে ফেললাম। গল গল করে রক্ত বের হয়ে এলো। বলা যেতে পারে আমার জীবনে এর থেকে বড় দুঃসময় আর কখনো আসেনি। আমি নিজে অপারেশন চালিয়ে যেতে পারলাম না। জুনিয়র ডাক্তাররা জোড়াতালি দিয়ে কোনোভাবে শেষ করলো। আমি পুরোপুরি পরাজিত একজন মানুষের মতো ফিরে এলাম। রোগীটির যে ভোর হবার আগেই মারা যাবে, সেই ব্যাপারে আমার নিজের কোনো সন্দেহ ছিল না। বাসায় এসে আমি অন্ধকার বারান্দায় মুখ ঢেকে বসে আছি। তখন আমার স্ত্রী এসে আমার কাছে বসলো। নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি তখন দুর্বল হয়ে আছি। পুরো ব্যাপারটা আমার উপর এত ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছে যে সেটা আমি আর নিজে নিজে সহ্য করতে পারছি না। আমি ঠিক করলাম আমার স্ত্রীকে সব খুলে বলতে হবে। কারোর সাথে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের যন্ত্রণাটা ভাগাভাগি করে নিতে হবে। আমি আমার স্ত্রীকে বললাম, আমি তোমাকে আজ একটা কথা বলবো। আমি ব্যাপারটা তোমার কাছ থেকে অনেক দিন ধরে গোপন করে রেখেছি। আমার কথা শুনে আমার স্ত্রী খুব অবাক হলো না। নিচু গলায় বলল, আমিও তোমাকে একটা কথা বলবো, যেটা আমি তোমার কাছ থেকে গোপন করে রেখেছি। আমি চমকে উঠলাম। কি কথা? আগে তোমারটা বলো। আমি কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু আমার স্ত্রী শান্ত চোখে বলল, তুমি আগে বলো প্লিজ। আমি তখন একটা বড় নিঃশ্বাস নিয়ে তাকে আমার গত কয়েকদিনের কথা বলতে শুরু করলাম। কেমন করে ব্যাপারটা শুরু হলো, কেমন করে সত্যি সত্যি বুড়ো আঙুলের নিচে কদর্য একটা মুখ ভেসে আসতে শুরু করলো, কেমন করে সেটা মৃত্যুর ভবিষ্যৎবাণী করতে শুরু করলো, কেমন করে আমাকে অপারেশন টেবিলে পুরোপুরি অকর্মণ্য করে তুলল। আমি কিছুই গোপন করলাম না। সব কিছু শুনে আমার স্ত্রী হতভাগ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তুমি এটা বিশ্বাস করো? আমি মাথা নেড়ে বললাম, আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু তুমিই বলো আমি কেমন করে অবিশ্বাস করি। আমার স্ত্রী খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ভালোই হলো। কি ভালো হলো? তুমি বলে দিতে পারবে আমি বাঁচবো নাকি বাঁচবো না। আমি চমকে উঠে বললাম, কি বলছো তুমি? আমি খুব অসুস্থ। কি হয়েছে তোমার? লিউকোমিয়া। আমি চমকে উঠে বললাম, কি বলছো তুমি? হ্যাঁ, আমি অনেক দিন থেকে পরীক্ষা করাচ্ছি। ব্লাড স্যাম্পল সিঙ্গাপুর থেকে পরীক্ষা করিয়ে আনা হয়েছে।
পজিটিভ। আমাকে আমাকে তুমি এতদিন বলনি কেন? আমার স্ত্রী হাসার চেষ্টা করে বলল, এই তো বললাম, আগে থেকে বললে তুমি তো আগে থেকেই দুশ্চিন্তা করতে। কিন্তু 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 কি? আমি কিছু না বলে হতবাক হয়ে আমার স্ত্রীর দিকে তাকিয়ে রইলাম। আমার স্ত্রী আমার গায়ে হাত বুলিয়ে নরম গলায় বলল, তুমি জানো এই লিউকেমিয়ার চিকিৎসা কি? কেমোথেরাপি। বড় কষ্ট এই চিকিৎসায়, আমি জানি। যদি জানি আমি বাঁচব না, তাহলে এই কষ্টের ভেতর দিয়ে আমি যেতে চাই না। জীবনের শেষ কয়টা দিন আমি একটু শান্তিতে কাটাতে চাই। আমি বিস্ফোরিত চোখে আমার স্ত্রীর দিকে তাকিয়ে রইলাম। সোজা হয়ে বসে বললাম, কি বলছো তুমি এইসব? ঠিকই বলছি। আমার স্ত্রী তার হাতটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, আমাকে ধরো। ধরে তুমি তোমার আচাতন কুচাতন মন্ত্রটা বলো। না। তোমাকে বলতে হবে। না, কিছুতেই না। আমি চিৎকার করে বললাম, কিছুতেই না। আমি এসব বিশ্বাস করি না। আমি করি। আমার স্ত্রী আমার দিকে ঝুঁকে পড়ে বলল, অবুঝ হইও না, প্লিজ বলো, আমি বাঁচব কি বাঁচব না? গল্পের ঠিক এই পর্যায়ে এয়ারপোর্টের পেজিং সিস্টেম ঘোষণা করল, সিলেটগামী প্যাসেঞ্জাররা যেন ডিপার্চার লাউঞ্জে এসে হাজির হয়। প্লেনটা এখনই ছাড়বে। ডক্টর মাহবুব খন্দকার গল্প থামিয়ে উঠে দাঁড়ালেন। আমিও ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, তারপর? তারপর দেখতেই পাচ্ছেন। ওয়াইফকে একটু বুঝিয়ে বাথরুমে গেলাম। হ্যাক্সও ছিল। ঘ্যাঁচ করে বুড়ো আঙুলটা কেটে ফেললাম। আমি শিউরে উঠে ভদ্রলোকের হাতের দিকে তাকালাম। ভদ্রলোক ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমি পাশে হাঁটতে হাঁটতে বললাম, আপনার স্ত্রী? সে ভালো আছে, পারফেক্ট, ফিট অ্যাজ আ ফিডল। লিউকোমিয়ার চমৎকার চিকিৎসা বের হয়েছে। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে সহৃদয় ভঙ্গিতে হাসলেন। আমি একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, আমার একটা প্রশ্ন রয়ে গেছে। বলুন। যখন আপনি বুড়ো আঙুলটা কাটলেন, তখন শক্সটা কোথায় ছিল? কি হলো সেটার? ডাক্তার মাহবুব আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, সেটা আরেক কাহিনী। বিমানমন্ত্রীর আরেক শাড়ির বিয়ে না হলে সেটা বলে শেষ করা যাবে না।